নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6। আর শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, ভিআইপি উল্টোডাঙ্গা এলাকা থেকে দুর্গাপুর রানীগঞ্জের কয়লা মাফিয়াদের ডন রাজু ঝাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার 6 সঙ্গীকেও। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 33 লক্ষ নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্র। সব টাকাই মিলেছে নতুন নোটে। রাজুর সঙ্গে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রমোটার ও ব্যবসায়ীরা। পরে ধৃতদের লালবাজারে জেরা করে পুলিশ। এই মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন, অস্ত্র কেনার জন্যই এত টাকা নিয়ে কলকাতা এসেছিল ধৃতরা। ধৃত 7 জনকেই 9 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সরাসরি চলে যাব, এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, প্রথমে জানতে চাইবো যে কোন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করলো? কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ তারা গোপন সূত্রে খবর পায় যে কয়েকজন কয়লা মাফিয়া তারা দুর্গাপুর আসানসোল থেকে এসছে এবং কলকাতায় তারা অস্ত্র কেনাবেচা করছে। এই খবর পাওয়ার পরেই গতকাল গভীর রাতে ভিআইপি রোড এবং উল্টোডাঙ্গা চত্বরে কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা হানা দেয়। সেখানে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকেই কিন্তু মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হলো রাজু ঝা এবং মানিশ যোশী ওরফে মানিশ শর্মা। তোমাকে প্রথমে রাজু ঝায়ের বিষয়ে বলবো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই রাজু ঝা তিনি কিন্তু কয়লা মাফিয়াদের ডন বলে পরিচিত, মূলত দুর্গাপুর, আসানসোল এবং রানীগঞ্জ এলাকায়। সেক্ষেত্রে কিন্তু 2011 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পেয়ে ফের রাজনৈতিক ছত্রছায়ায় এসে সেখানে ফের আধিপত্য জমিয়ে বসেন এবং সেখানে কিন্তু একই ধরনের সে কয়লা মাফিয়াদেরকে নিয়ন্ত্রণ করতেন বলেই এসটিএফ এর গোয়েন্দারা জানতে পেরেছেন। এই 7 অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করার পর যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 33 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়, যার মধ্যে অধিকাংশ টাকাই কিন্তু নতুন 500 এবং নতুন 2000 টাকার বান্ডিলে পাওয়া গিয়েছে। এর পাশাপাশি যেটা পুলিশ এই অভিযুক্তদের যেখানে ছিল তাই সেখানে তল্লাশি অভিযান চালিয়ে জানতে পেরেছে সেখান থেকে কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে অর্থাৎ সরকারি আইনজীবীর তরফে আজকে আদালতে দাবি করা হয় যে অভিযুক্তরা মূলত এই টাকা নিয়ে এসেছিল অস্ত্র কেনার জন্য এবং সেক্ষেত্রে তারা অস্ত্র কিনেছিল, সেই অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। তবে এই 33 লক্ষ টাকা নগদ, যেগুলি প্রত্যেকটি প্রায় 500 এবং 2000-এর নতুন নোট, সেই নতুন এত নগদ টাকা কোথা থেকে আসলো সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। অপরদিকে আমরা যদি মানিশ শর্মা বা মানিশ বিক্রম, এখানে তোমাকে একটু বিরত করতে চাইবো, আসবো সেই প্রসঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে শিশু পাচারের পরে কয়লা মাফিয়া চক্র এবং সেখানে নাম জড়ালো বিজেপি। পুলিশের জালে মানিশ শর্মা। গত বিধানসভা ভোটে রানীগঞ্জ থেকে বিজেপির টিকিটে দাঁড়ান মানিশ। আসানসোলের কয়লা ডন রাজু ঝাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার সঙ্গে ধরা পড়ে আরো 6 জন। সেই দলে ছিলেন মানিশ শর্মাও। রাজু ও মানিশদের কাছ থেকে নগদ 30 লক্ষ টাকা এবং অস্ত্র উদ্ধার হয়। আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে। বিক্রম, এই মানিশ, তার ভূমিকা ঠিক কি ছিল বলে জানা যাচ্ছে? দেখো, যেই 7 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয় তার মধ্যে কিন্তু রাজু ঝা বাদ দিয়ে অন্যতম মূল অভিযুক্ত হলো এই মানিশ শর্মা ওরফে মানিশ যোশী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত বিধানসভা নির্বাচনে মানিশ যোশী ওরফে মানিশ শর্মা তিনি কিন্তু বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে গতকাল যখন অভিযান চালানো হয়, এসটিএফ এর গোয়েন্দারা যখন অভিযান চালান, সেই সময় মানিশ শর্মার কাছ থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং প্রচুর তার কাছ থেকে ক্যাশ পাওয়া গেছে, যেগুলি সবকটি 500 এবং 2000-এর নতুন নোট। সেক্ষেত্রে এই বিজেপি নেতার এই কয়লা মাফিয়াদের সঙ্গে যে যোগ, সেই যোগ কিভাবে হলো সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আপাততভাবে পুলিশ যেটা জানতে পারছে যে একটা বড় সড়ো কিন্তু ক্যাশ ট্রানজাকশন হয়েছিল এবং কোন কোন ব্যক্তির সঙ্গে এখানে তারা যোগাযোগ করছিল, কোন কোন অস্ত্র কারবারির সঙ্গে তারা যোগাযোগ করছিল, এই নগদ টাকা কোথা থেকে আসলো, মানিশ শর্মা, মানিশ যোশী তিনি কিভাবে এর মধ্যে ইনভলভ হলেন, এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন এসটিএফ এর গোয়েন্দারা। অবশ্যই সেক্ষেত্রে যখন আজকের আদালতে পেশ করা হয় মানিশ শর্মা ওরফে মানিশ যোশী সহ এই 7 জনকে পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় আদালতের কাছে। সেই আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং এই 7 জন অভিযুক্তকেই আগামী 9 ডিসেম্বর অবধি এসটিএফ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এসটিএফ এই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের গতিবিধি জানার চেষ্টা করবে। এই নগদ 33 লক্ষ টাকা কোথা থেকে আসলো, এই আর্মসগুলো কোথা থেকে আসলো এবং এই আর্মস নিয়ে এই কয়লা মাফিয়া তারা কি করতো সেই বিষয়টা জানার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক একটা যোগ খুঁজে পাওয়া যাচ্ছে। মানিশ শর্মা বা মানিশ যোশী সে কিভাবে এর মধ্যে ইনভলভ হয়ে গেল, এই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। বিজেপির কেউ দুর্নীতিতে জড়ালে দল তাকে রেয়াত করবে না, তাকে নিজেকে নির্দোষ প্রমাণিত করে তবেই দলে ফিরতে হবে। কয়লা মাফিয়া চক্রের সঙ্গে গ্রেফতার হওয়া মানিশ শর্মা প্রসঙ্গে আজ ঠিক এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত বিধানসভা ভোটে রানীগঞ্জ থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন মানিশ। যে রেড্ডি এমপি বিজেপির
500 কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে, তার বাড়িতে প্রথম রেড করা হয়েছে। অতএব বিজেপি কাউকে ছাড়বে না, যে অন্যায় করেছে তার নিজের দায়িত্ব সেখান থেকে নিষ্কলুষ চলে আসা, তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক থাকবে না। সঙ্গে সঙ্গে আমি এটা বাকি পার্টিকে বলছি, আপনারা ডিক্লেয়ার করুন যত করাপ্টেড লোক আপনাদের কাছে আছে, যার বিরুদ্ধে এফআইআর হয়েছে, জেল হয়েছে, তাদেরকে পার্টি থেকে বার করে দিন, দেখা যায় কার পার্টিতে কটা লোক থাকে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, আমরা শুনলাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, কিন্তু এভাবে কি দায় এড়িয়ে যেতে পারে নাকি কোথাও একটা অস্বস্তির কাঁটা থেকেই যায়? দায় এড়াতে পারে না বলেই দিলীপ ঘোষকে পরিষ্কারভাবে বলতে হচ্ছে যে অন্য পার্টিতে যারা আছেন তাদেরকেও চিহ্নিত করুক, এবং বিজেপি যেমনি তাদের যারা অভিযুক্ত তাদেরকে বহিষ্কার করছে, অন্য পার্টিও তাই করুক। দুটো ঘটনা, শিশু হত্যা এবং এই ঘটনা, এই দুটো ঘটনায় কার্যত পরিমাণে রাজ্য বিজেপি কিন্তু অস্বস্তিতে। যখন রাজ্য বিজেপি তাদের নিজেদের একটা ভাবমূর্তি গড়ার চেষ্টা করছে 2019 বা 2021কে সামনে রেখে, সেই মুহূর্তে দাঁড়িয়ে দুই নেতার এই কীর্তি কিন্তু বিজেপি এড়াতে পারছে না। সম্ভবত সেই কারণেই বিজেপি রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছে যে যারা নতুন আসবে, অন্য দল থেকে আসবে, তাদের ক্ষেত্রে আরো বেশি স্ক্রিনিং এর প্রয়োজন। সেই কারণে তারা নিজেরাই ভাবনা চিন্তা করছে যে এবার নেয়ার ক্ষেত্রে অতটা সহজ হবে না, আরো বেশি ভাববে পুরনো কোনো ঘটনা আছে কিনা সেগুলো তারা দেখবে। কিন্তু এটা তো পরের পার্ট, কিন্তু এই দুটো ঘটনায় নিঃসন্দেহে বিজেপি অস্বস্তিতে, এবং বিজেপি বুঝতে পারছে যে এই দুটো ঘটনা তাদের গায়ে একটা দুর্নীতির কালি লাগলো। ধন্যবাদ অঞ্জন।